অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, আমাদের প্রধান উপদেষ্টা কাতারে থাকাকালীন সময়ে আল জাজিরাতে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন অন্তর্বর্তী সরকারকে চায়, তারা অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, অতএব মানুষ এখনই নির্বাচন চায় না। এর মধ্য দিয়ে তিনি কি বিশেষ কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, যেমনটা এর আগে কোনো কোনো উপদেষ্টা বলার চেষ্টা করছিলেন? দেখুন, এটাকে ফিল্ড বিল্ডিং এর কাজ বলা যেতে পারে, মানে ক্ষেত্র প্রস্তুত করে তারপরে চূড়ান্ত একটি মন্তব্য হাজির করা, এইভাবে বিষয়টা তুলনীয়। আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে আপনার নির্বাচন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। মরীচিকা মরুভূমিতে আপনার বিভ্রম তৈরি করে, আপনি যতই এটার কাছে যাবেন দূরে সরে যাবেন। এখন আমাদের দেশে নির্বাচন প্রপঞ্চটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনার আহ, প্রথম থেকেই কিন্তু আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত ছিল ম্যান্ডেট সাবেক সরকারের, সুতরাং আমরা তো লেজিটিমেটলি পুরো সময়টা থাকতেই পারি। ইঙ্গিতটা ছিল এইরকম। তারপর এক একজন এক এক রকম কথা বলেছেন, শেষে গিয়ে ওই দেয়াল ঘড়ির পেন্ডুলাপের মতো আপনার একবার ডিসেম্বর আর একবার জুন এর মধ্যেই আপনার এই কন্টিনিউমে ওঠানামা করেছে বিষয়টা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে পরিষ্কার করে বলা নেই যে সাধারণ নির্বাচন হবে, পরিষ্কার করে বলা নেই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন হবে, নির্বাচন বিভিন্ন প্রকারের আকারের আছে। আপনার রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার গণভোট এক ধরনের নির্বাচন, তারপর আপনার গণপরিষদ নির্বাচন সেটি আরেক ধরনের নির্বাচন, তারপর স্থানীয় সরকার পরিষদ অনেকগুলো আছে, আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এইগুলো এক ধরনের নির্বাচনের ইঙ্গিত দেয়। আবার সেই সঙ্গে আপনার মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচন সেটা আরেক ধরনের পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। আবার নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটি ফার্স্ট পাস দি পোস্ট, বর্তমান যে পদ্ধতি প্রচলিত আছে, এক ভোট বেশি পেলে তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়, সেটি না আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, তা নিশ্চিত হবে। মানে প্রধান রাজনৈতিক যে দলগুলো আছে ক্রিয়াশীল বর্তমানে, তার মধ্যে বিএনপি কিন্তু ফার্স্ট পাস দি পোস্ট এই অপশনের পক্ষপাত। আবার দ্বিতীয় বৃহত্তম যে সক্রিয় দলটি জামাতে ইসলামী, তারা চায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আর চরমনায়ের পীর সাহেবের দল, তারা চাচ্ছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আবার চরমনায়ের পীর সাহেব মমিনুল হক, তারা চাচ্ছেন আপনার স্থানীয় সরকারের নির্বাচন আগে হোক। তো ফলে এই যে পরস্পর বিরোধী নানান রকমের দাবি দেওয়া, এগুলোকে রিকনসাইল করবেন কি করে? এবং সেই জন্য সুবিধাটা হয়েছে যিনি হনুমানের ভূমিকায় আছেন বা সেরকম একটি ভ্যান্টেজ পজিশনে আছেন, তার পক্ষে পিঠা ভাগ করা সহজ। যেহেতু এক একজন এক এক রকম চাচ্ছে, সুতরাং কাউকে সন্তুষ্ট না করাই ভালো। সবার প্রতি সমান দৃষ্টি দিলেন, নির্বাচন যখন কাটটা তখন হবে, তার আগে ধাপে ধাপে ধরুন যখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে যাবে, গণভোট প্রভিশনটা আইন সিদ্ধ হবে। তো আপনার এইরকম করে 2029 নাগাদ একটা গণভোট করে ফেললেন। আর ইতিমধ্যে মুসল্লিরা তো গণ দাবি যেটা সেটা উত্থিত করে দিয়েছে যে তারা 5 বছরের জন্য দেখতে চায় ওনাকে। আর তিনিও কিন্তু এই ফিডব্যাকটা খুব আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে গ্রহণ করেছেন। সেই জন্যই আল জাজিরা এই যে সর্বশেষ যে বয়ানটি তিনি দিলেন সেরকম ইঙ্গিতটি করলেন। তো ফলে ব্যাপারটি দাঁড়াচ্ছে আন্তর্জাতিক শক্তি নিচয় তাদেরও এক ধরনের আশীর্বাদ কিন্তু আছে, তাদের নিজস্ব এজেন্ডা আছে। যেমন সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশের একাংশের আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু আজকে তিনি এই পর্যন্ত এসে মহিরুতে পরিণত হয়েছেন। আপনার ক্লিন্টন পরিবার, তারপর আমরা বারেক হোসেন ওবামার আশীর্বাদ পুষ্ট হতে দেখেছি, সর্বশেষ বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থনেই কিন্তু এই বিপ্লব এবং ক্ষমতায় আসে। এখন বিধি বাম হঠাৎ করে আপনার এই রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান কংগ্রেস, রিপাবলিকান সিনেট
একযোগে নির্বাচিত হয়ে যাওয়ায় একটু দ্বিধায় তিনি পড়েছিলেন, কিন্তু সেটা আবার গোছানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আপনার মনে হয়? বা প্রধান উপদেষ্টা যে আল জাজিরার সঙ্গে ইন্টারভিউতে বললেন যে এটি আওয়ামী লীগ এখন ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন করবে কিনা, এটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন। আবার তিনি বলছেন যে এটি ইসি নিয়ন্ত্রণ করতে পারে, পরক্ষণে আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আসলে এই বিষয়টি কি হতে পারে? দেখুন, আপনি এবং আপনার টিমের অনেকেই সার্কাস দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে। এখানে একটা ক্যারেক্টার সবসময় দেখবেন বাজিকর। এখন আমাদের দেশের সেরা মার্কেটিং ম্যান, সেরা প্যাকেজিং ম্যান হচ্ছেন একমাত্র নোবেল লরেট সান অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনূস। তিনি পৃথিবীর সেরা জুয়েলাইজ বলতে পারেন এখনকার বিবেচনা, এবং সেই স্কিলটা যেটা তিনি রপ্ত করেছেন সেই ভেলকি দেখাবার হয়তো দেখবার অপেক্ষায় আছি আমরা। আহ তার মানে আমরা কি এখনো কোনো কিছু গেজ করতে পারছি না? খেলা অনেক কিছু বাকি রয়েছে। দেখুন, কেউ জানান দিয়ে এসব কাজ করে না। আপনার হুম। লিখিত ভাবে ঘোষণা দিয়ে বেলফোর্ট ডিক্লারেশনের মতো সেই যুগও নেই, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। এখন সবই হয় ক্ল্যান্ডেস্টাইন স্টাইলে। ঘটে গেলে পরে, যেমন শেখ হাসিনা এই 15.5 বছর আহ ক্ষমতায় ছিলেন, তিনি আপনার 45 মিনিট আগে বুঝতে পারেননি তার চলে যাওয়ার প্রাক্কালে যে কি হতে চলেছে। যে হেলম অফ অ্যাফেয়ার্স এ বসে থেকে তিনি যদি অনুধাবন করতে অক্ষম হন, ব্যর্থ হন, তার রেস্ট অফ দ্য পপুলেশন একটা পলাশি যুদ্ধের সময়কার মতো হাতি ঘোরা গেল তল। তার মানে আপনার আলোচনা থেকে আমরা কি এই সামারিতে পৌঁছতে পারি যে নির্বাচন অনিশ্চিত পুরোপুরি ডিসেম্বর আমি তো অথবা বলেছি, আগামী বছরের অলমোস্ট লাইক জুন হোক? চেজিং দ্য চিমেরা, পরিচিকার পেছনে ছোটার হবে। আচ্ছা। এবং আমি একটু যে প্রশ্নটাতে একটু জোর দিতে চাই, ভারতের প্ল্যানিংটা কি? আপনার কি মনে হয় ভারত কতদূর এগোবে তাদের পছন্দের রিজিম আনার জন্য অথবা শেখ হাসিনাকে ফেরানোর জন্য, এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? আপনার মন্তব্য। দেখুন, শেখ হাসিনা ইতিহাসের অন্তর্গত একটা বিষয়। এখন আপনার ইতিহাস তো থেমে নেই। এখানে ইনক্লুসিভ নির্বাচনের আওয়াজ প্রথম তুলেছেন একজন যুক্তরাজ্যের মন্ত্রী। তারপর জাতিসংঘ রিপোর্ট যেটা বগলে নিয়ে এত হইচই হচ্ছে, সেখানেও কিন্তু এই তাগাদা প্রদান করা হয়েছে। ইনক্লুসিভ মানে হচ্ছে সকল স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে অনবোর্ড নেয়া। এখন সেখানে যদি অনবোর্ড নিতে হয়, আপনি আওয়ামী লীগ বাদে, 14 দল বাদে, জাতীয় পার্টি বাদে আপনি যদি নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন, তখন ব্যাপারটা দাঁড়াবে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে যে সমস্যাটা, যে প্রশ্নবোধক চিহ্নগুলো উত্থিত করা হয়, একই রকম ঘটনার অপিট বলেই পরিচিতি পাবে। তখন লেজিটিমেসি সংকট কিন্তু কাটবে না, থেকে যাবে। এটা জাস্টিফাই করবেন কি করে? এতগুলো লোক প্রাণ দিল, আমার প্রিয় ছাত্র আবু সাইদ, মুগ্ধ, তাদের দুজনের 2 প্রতিষ্ঠানেই কিন্তু আমি শিক্ষকতা করেছি। আমি মুগ্ধর প্রতিষ্ঠান বিউপির প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম। আমাদের আবু সাইদের যে প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমি চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং আমার সময় তিনি ভর্তি হয়েছিলেন ছাত্র হিসেবে। তো ফলে আমরা তো বিষয়গুলোকে মনে করব যে তাদের যে আত্মদান, তার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। সেটা তো হচ্ছেই, সেটা তো এখন সব দিক থেকেই সব মহল থেকে আলোচনা হচ্ছে, প্রশ্ন উত্থাপিত হচ্ছে। কিন্তু আমি ভারতের রোলটা একটু ভালো করে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম, তারা কোন দিকে এগোতে পারে। এবং শেষ পর্যন্ত তারা তো এই সরকারকে সমর্থন দিচ্ছে না, বারবার সেটি তারা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তারা কতদূর এগোবে? যেমন আমেরিকার প্ল্যানিং রয়েছে, ইসরায়েলের প্ল্যানিং রয়েছে, ভারত কি মনে করছে, ভারত কিভাবে এগোতে চাইছে? আপনার কি মনে হয়? ভারতের জন্য এটা উভয় সংকট। প্রথমবারের মতো ভারত 71-এর মতো একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, উইথ রেফারেন্স টু পাকিস্তান। পাকিস্তানের যে বিভিন্ন প্রভিন্স গুলো, এগুলো যথেষ্ট রেস্টিভ, আপনি জানেন, সিন্ধু, তারপরে আপনার বালুচিস্তান। এখন বেলুচিস্তান যদি ল্যাটারালি স্বাধীনতা ঘোষণা করে বসে, তাহলে এবং ভারত যদি স্বীকৃতি প্রদান করে, পুরো বল গেমটা কিন্তু ডিফারেন্ট হয়ে দাঁড়াবে। ইন দ্য মিন টাইম ইসরায়েল ইরানকে টার্গেট করে নানান পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এখন ধরুন, তাদের যে জায়ন ল্যান্ড তৈরির যে প্রক্রিয়া, তার সঙ্গে এর সম্পর্ক আছে। তার সঙ্গে আমাদের এই ভারত, যারা পরম মিত্র ইসরায়েলের, এখন ইসরায়েলের টিম
ট্যাকটিক্যাল টিম কিন্তু এখন ভারতে অবতরণ করেছে। কিভাবে পাকিস্তানের এই নিউক্লিয়ার আর্সেনাল সেগুলোকে নিউট্রালাইজ করা যায়, ক্যাপ করিয়ে দেওয়া যায়, সেই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা সহায়তা প্রদান করছে। তো ফলে আপনার এখানটায় সবকিছু মিলিয়ে সংবেদনশীলতা প্রবল, আর ভারতের জন্য এটা হাই স্টেক গেম। এক লোকের ডায়াবেটিস রোগ হয়েছে, তো সে প্রথমে ডাক্তারের কাছে গেছে যে ভাই আমার ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তার তাকে কিছু ওষুধপত্র দিয়েছেন এবং লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলেছেন যে এটা খাবেন না, ওটা খাবেন না, এবং 1 মাস পরে এসে দেখিয়ে যাবেন। 1 মাস পরে লোকটা আবার গিয়েছেন ডাক্তারের কাছে। ডাক্তার টেস্ট করে দেখেন ডায়াবেটিসের অবস্থা খুবই ভয়াবহ, একেবারে চূড়ান্ত পর্যায়ে, 30-এর উপরে রিডিং দেখাচ্ছে। ডাক্তার তো হতভম্ব হয়ে গেছেন। বললেন আপনি কি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন না? বলে কি আবার কন্ট্রোল করব? বলে সকালে কি খেয়েছেন? বলে সকালে ধরেন মিষ্টি সুজির হালুয়া দিয়ে 2টা পরোটা খেয়েছি। বলে তারপরে সকাল 11টার দিকে ধরেন একটু ক্ষুধা লাগছে, 4টা জিলাপি খেয়েছি। দুপুরে কি খেয়েছেন? বলে দুপুরে অনেকগুলো 1 গাদা ভাত খেয়েছি, ভাতের পরে একটু মিষ্টান্ন খেয়েছি। বলেন কি আপনি এই পরিমাণ মিষ্টি খেয়ে যাচ্ছেন, এই পরিমাণ ভাত খেয়ে যাচ্ছেন, এই জন্য তো আপনার ডায়াবেটিস আপনার গোটা শরীরকে একেবারে কবজা করে ফেলছে। লোকটি বলে কি বলেন, এরকম তো হওয়ার কথা না। ডাক্তার জিজ্ঞেস করলেন কেন হওয়ার কথা না? রোগী বললেন হওয়ার কথা না এই কারণে, কারণ আমি যা খাই, সারাদিনে যা খাই, পরের দিন সকালে তো বাথরুমের সাথে বেরিয়ে চলে যায়, আমার তো শরীর জায়গায় থাকে। ডাক্তার খুব অবাক যে এই অদ্ভুত ফর্মুলা আপনাকে কে দিয়েছে যে যা খেয়েছেন তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার শরীরে এটার কোনো ইম্প্যাক্ট পড়ছে না। রোগী বললেন আরে এটা তো আমাদের সরকার বলে। আমাদের একজন প্রেস সচিব আছেন, তার নাম হচ্ছে শফিক। ওনারা আমরা আদর করে ডাকি চৌবাচ্চা শফিক, কারণ উনি বলেছেন অর্থনীতিতে যদি অনেকগুলো টাকা ঢুকে ওইগুলো আবার বেরিয়ে চলে যায়, চৌবাচ্চার পানির মতো ওইখানে কোনো সমস্যা হয় না। তো অর্থনীতিতে যদি এতগুলো টাকা নতুন করে ঢোকার পরে অর্থনীতিতে কোনো সমস্যা না হয়, তো আমার শরীরে এতগুলো মিষ্টি ঢোকার পরে সেই মিষ্টিও তো সকালে বেরিয়ে যায়, আমার কেন সমস্যা হবে? ডাক্তার বললেন বলেন কি, আপনাদের দেশে এই ধরনের লোকজন, এই অর্থনীতির জ্ঞান নেওয়া লোকজন রাষ্ট্র চালাচ্ছে? আল্লাহ আপনাদের দেশকে রক্ষা করুন, আপনাদের দেশের অর্থনীতিকে রক্ষা করুন। প্রিয় দর্শক, এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে এই যে অর্থনীতি জ্ঞানহীন লোকজনের হাতে আমাদের দেশের অর্থনীতি পড়েছে, তার সর্বশেষ চপেটাঘাত যদি বলি, সেটা আপনারা অনেকেই জানেন। IMF এর সাথে আমাদের যে কি পাওয়ার কথা ছিল, ঋণ পাওয়ার কথা ছিল, সেই ঋণের একটা কিস্তি ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, সেটা দেয় নাই। এবং গোটা এপ্রিল ধরে আমরা অনেক ধরনের কানা ঘুষা আলাপ আলোচনা মিটিং করলাম, এবং বিশেষ করে গত কয়েকদিন আগে থেকে একবার খুব ফর্মাল মিটিং হচ্ছে, 21শে এপ্রিল থেকে খুব ফর্মাল মিটিং হয়েছে, যে মিটিংটা শেষ হয়েছে মাত্র, এবং তারা সেইখানে আরেকটা কিস্তিও দিচ্ছে না। মানে এখন কি দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলি, যে আমাদের আগে 3টা কিস্তি পেয়েছিলাম, টোটাল 7 কিস্তির লোন, এবং 3টা কিস্তি পেয়েছি। 2টো কিস্তি পাওয়ার কথা ছিল, একটা ডিসেম্বর এবং একটা আগামী জুনে, এবং এখন বোঝা যাচ্ছে না আদৌ এই কিস্তিগুলো পাওয়া যাবে কিনা। ডিসেম্বরেরটা পাওয়া যায় নাই, এবং আমাদের সাথে বাংলাদেশ সরকারের যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানেজ মনসুর সহ 12 সদস্যের একটা প্রতিনিধি দল আমেরিকার রাজধানী ওয়াশিংটনে গিয়ে এই কয়েকদিন ধরে অনেক মিটিং করেছেন, দিনের পর দিন মিটিং করেছেন, কানা ঘুষা এটা ওইটা করেছেন। শেষ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া এই ঘটনাটা শেষ হয়েছে, এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের যে বাকি আছে $239 কোটি, $239 কোটি ঋণ পাওয়ার কথা ছিল, সেই ঋণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। সর্বশেষ এই ঋণের কিস্তি IMF ছাড় করেছিল গত বছর জুন মাসে, যখন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এই দেশের ক্ষমতায় ছিল। প্রিয় দর্শক, আমি এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে ঋণের পরিমাণ ছোট না বড় সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুহূর্তে বিশ্ব ডক্টর ইউনূসের সরকারকে বিশ্বাস করতে পারছে না, তাদের কাছে ঋণ দিতে পারছে না। এই ঋণ না পেলে যে বাংলাদেশ উপোস মরে যাবে সেই কথা আমি বলছি না। ঋণের চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ঋণ দেওয়ার জন্য একটা লোক বিশ্বাস করে না। ধরেন আপনি একজন পাশের বাসার একটা লোকের কাছে গিয়ে 1000 টাকা লোন চাইলেন, বা আপনার আত্মীয় একজনের কাছে 10,000 টাকা লোন চাইলেন, যার কাছে টাকা দেওয়ার সামর্থ্য আছে। উনি যখন আপনাকে দিচ্ছে না, এটা কিন্তু আসলে 10,000 টাকার ব্যাপার না, এটা হচ্ছে আপনার যে লোন ফেরত দেওয়ার সামর্থ্য, আপনার যে লোন ফেরত দেওয়ার ক্যাপাসিটি, এইটার উপরে ওই লোকের বিশ্বাস নাই। এটা খুবই অপমানজনক, দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল। আমি খুব অস্বাভাবিক প্রথমে ভাবতাম না, যে ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আমরা মার্কেটিং জিনিয়াস বাটপারের
কাছেই দেশটাকে জিম্মি করে রেখেছি। এরা এমন একটা ভাব করে, মানে আপনি যদি দেখেন কিছুদিন আগের পত্রিকাগুলো ঘেটে দেখেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তাদের ভাব ছিল যে আইএমএফ এখন তো মানে লোন আগে দিয়ে দিবে, ঋণের কিস্তি আগে ছাড় করে দিবে, এই ধরনের একটা কথা তারা বলেছেন। আপনাদের যদি মনে থাকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, যদি মনে না থাকে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, উনি কিভাবে বলছেন, ওরা সবাই আমাদের কাছে আসছে, মানে বিশ্বের সকল দেশ এসে বলছে তোমাদের কি দরকার, তোমাদের কি লাগবে বলো, আমরা দিতে রাজি আছি, আমরা দেওয়ার জন্য উৎসাহিত। মনে আছে ডক্টর ইউনূসের সেই ইন্টারভিউটার কথা আপনাদের? আমি তো বললাম যদি মনে না থাকে ইউটিউব দেখে নেন, আমি আবার আপনাদেরকে খুঁজে লিঙ্ক বের করে দিতে পারবো না ভাই, আমার এইসব জিনিস বারবার দেখতে ভালো লাগে না। যাই হোক, ডক্টর ইউনূস এমন একটা ভাব করলেন যে উনি এসেছেন ত্রাতা, উনি আসার সাথে সাথে বিশ্বের সকল দেশ, একেবারে ফকির টু ফকির যেটা পাকিস্তানের মতো দেশ, এরাও এখন কি বলে ডালা কুলা সাজিয়ে গিফট নিয়ে আসছে, তোমাদের কি লাগবে বলো। ভাবটা এমন ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে দেশের দরজার তালা এমনভাবে বন্ধ করে রেখেছেন, গোটা দুনিয়া বাইরে এসে সাহায্য নিয়ে সহায়তা নিয়ে দাঁড়িয়েছিল, দরজাটা খোলা হয় নাই বলে তারা ঢুকতে পারে নাই। যেই মাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন তারা দরজা খোলা পেয়েছে, এসে কি লাগবে তোমাদের, তোমাদের সোফা সেটটা বদলে দেই, তোমাদের একটা নতুন এলইডি টেলিভিশন কিনে দেই, তোমাদের ডাইনিং সেটটা বদলাই দেই, তোমাদের কিছু ইলেকট্রনিক্স কিনে দেই, ফ্রিজ কিনে দেই, টেলিভিশন কিনে দেই। মানে একটা হুলস্থুল লেগে যাবে, দেশের ভিতরে অনেক ধরনের লোন আসবে, সাহায্য আসবে, সহযোগিতা আসবে। এই ইমপ্রেশনটা কি উনি আমাদেরকে দেন নাই? ওনার যে ল্যাংবোট বাহিনী আছে, যারা এখন নিজেদের নাম দিচ্ছে ইউনিসেক্স না ইউনুসেক্স, মানে যাই হোক কোনো এক ধরনের সেক্সুয়াল ব্যাপার স্যাপার আছে, আপনি দেখবেন টেসবুকে, এরা দেখবেন সবসময় কমেন্ট করে এইবার ইউনূস সাহেবের মতো একটা লোক আমরা পেয়েছি, আমাদের কিসের ইলেকশন দরকার, কিসের নির্বাচন দরকার, আমরা এখন ওনাকে নিয়েই থাকবো। গোটা বিশ্ব তাকে চিনে, উনার পাওয়ার দেখেছেন, উনি যারে ফোন করে উনি ফোন ধরে। আমি জানি না পাকিস্তানের ওই ল্যাংবোর্ডগুলো ছাড়া উনার ফোন আসলে কেউ ধরে কি ধরে না, এটা এখন প্রমাণ করা যাবে না। কারণ এর আগেও কিন্তু এই নোবেল বিজয়ী আরেকজন মায়ানমারের ঠাটা ফালাই গেছে, আপনারা জানেন, অং সান সু কি। আর এখানের মধ্যে আরেকজন নোবেল লরিয়েট আমরা পেয়েছি, আল্লাহ এই দেশকে রক্ষা করুন, এর বেশি কিছু বলার নাই। অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা আইএমএফ এর লোন দিয়ে শুধুমাত্র ব্যাপারটা বোঝা যাবে তা কিন্তু নয়। বিশ্বব্যাংক একটা প্রজেকশন করেছে যে বিশ্বব্যাংক যে কথাটা বলেছে যে 3.3% হবে জিডিপি। ভয়াবহ অবস্থা, জিডিপি রেট 3.3% হবে। এবং অনলি 4 months ago ইন জানুয়ারি মাসে, মাত্র কিছুদিন আগে, শেখ হাসিনার সরকারের সময় না কিন্তু, বা এর আগের কোনো সরকারের সময় না, এটা কি বলেছে, ইন জানুয়ারি দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টেড মোর হোপফুল 4.1 গ্রোথ। জানুয়ারিতেও যেটা ওরা ভেবেছিল যে জিডিপি 4.1% হবে, সেটা এই মাত্র কয়েক মাসে এখন 3.3% চলে আসছে। কি দ্রুত হারে এই দেশের অর্থনীতিটা ধ্বংস হচ্ছে, কি দ্রুত হারে এই দেশের ঘটনাটা ঘটছে। আমি জানি আমাদের বেশিরভাগ লোক এটার বিষয়ে ওয়াকিবহাল নন। আমরা এক ধরনের বাবলের মধ্যে আছি, আমরা এক ধরনের সুখানুভূতির মধ্যে আছি, স্বপ্নের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। কারণ হচ্ছে গোটা স্টেট অর্গান দুটো ভাবে কাজ করছে। একটা হচ্ছে তারা প্রজেকশন দিচ্ছে যে ডক্টর ইউনূস একটা বিশাল তালেবর, বিশাল কুতুব, উনি এই কাজগুলো করছেন। বিশাল তালেবর বা বিশাল কুতুব নয়, গ্রামের নারীদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা আর দেশের ম্যাক্রো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়। এই যে ইকোনমিক ডাউনফলটা, আমি জানি যারা ইউনিসেক্সরা আছে, হোয়াট এভার, ওই যে মানে ইউনূসের সমর্থক যারা আছেন, তারা বলবেন যে আরে শেখ হাসিনা সব কিছু নিয়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার চুরি করে চলে গেছে, দুর্নীতি হয়েছে, এই কারণে আমাদের জিডিপি এই ধারে দাঁড়িয়েছে। আপনি কি জানেন গত 36 বছরের মধ্যে সবচাইতে খারাপ জিডিপি হচ্ছে এটা? অনেকে বলবেন জুলাই আন্দোলন হয়েছে, আগস্ট আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন হয়েছে মাত্র 30 দিন, 1 মাস। এইটার জন্য অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা হওয়ার কোনো কারণ নাই। কারণ গত 36 বছরে এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে। এর চেয়ে বড় বড় আন্দোলন কি আমরা দেখি নাই 36 বছরে? 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলেন, সেটা হয়েছে। আপনাদের মনে আছে বিএনপি যখন ফার্স্ট টার্মে এই দেশে ক্ষমতায় আসলো, তার বিরুদ্ধে আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল, অবরোধ, অসহযোগ করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের জন্য। 96 সালে, বলতে গেলে 94, 95, 96 সাল, এই দেশে কোনো কি বলে হরতাল ছাড়া দিনই খুঁজে পাওয়া যেত না, সপ্তাহ খুঁজে পাওয়া যেত না। ভয়াবহ আন্দোলন হয় নাই কয়েক বছর? বাদ দেন। 2013-14 সালের কথা আপনাদের মনে আছে? জামাত শিবির তাদের রাজাকার নেতাদেরকে বাঁচানোর জন্য দিনের পর দিন বিধ্বংসী আন্দোলন করে নাই? 2014 সালের নির্বাচনের আগে কয়েক মাস ধরে আন্দোলন হয় নাই? বা এরও আগে যদি আপনি যান, 1/11 প্রেক্ষাপটের সময়কার আন্দোলনের কথা মনে আছে? লগি বৈঠার আন্দোলনের কথা মনে আছে? ওই সময়কার অসহযোগ আন্দোলনের কথা মনে হচ্ছে? সারা দেশব্যাপী বিক্ষোভ, আন্দোলন, ভাঙচুর, বিভিন্ন ধরনের পলিটিক্যাল
দুর্যোগ দুর্ভোগ হয় নাই? হয়েছে তো। 13-14 সালে বাসে লোকজন গেলে আগুনে পুড়িয়ে মারা হয় নাই? গোটা বাংলাদেশকে কলাপস করে দেওয়া হয় নাই? গোটা বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে যায় নাই? তারপরেও তো এই দেশের জিডিপির গ্রোথ হয়েছে। এখন ডক্টর ইউনূস কি এক ম্যাজিক নিয়ে আসলেন যে 36 বছরের মধ্যে মাত্র 1 মাসের আন্দোলনের পরে ক্ষমতা নেওয়া সরকার, এবং এই 1 মাসে আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ খুব একটা হয় না। মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জগুলো হয়েছে, মেট্রো রেলের কয়েকটা স্টেশন পোড়ানো হয়েছে, খুব দ্রুত চালু হয়ে গেছে, সেতু ভবন এবং এরকম কয়েকটা জায়গা ভাঙচুর হয়েছে। গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু অর্থনীতির উপরে কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে, স্ট্রিট ফাইট অনেক বেশি হয়েছে, সে কথাটা বাদ দিচ্ছি আমি। অর্থনীতির যে নিয়ামকগুলো, সেই জায়গাটা কিন্তু খুব বড় আকারে এই 1 মাসের বাইরে কোনো ধরনের আন্দোলন এর ইম্প্যাক্ট পড়ে নাই। তারপর অর্থনীতির এই অবস্থা খুবই খারাপ। এই সময় এসে আপনারা দেখবেন মাত্র কয়েকদিন আগে রমজান মাসে এবং তারপরে প্রচুর ফেসবুক বট দিয়ে, প্রচুর ফেসবুকের ফেক নিকনেম দিয়ে শুরু করা হয়েছিল একটা আন্দোলন। ডক্টর ইউনূসকে 5 বছর এই দেশের ক্ষমতা রাখতে চাই, ডক্টর ইউনূসের মতো একটা জ্ঞানী লোক, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ক্ষমতা সম্পন্ন, ফোন করলে হয়ে যায়, লোকটাকে কেউ থামাও, লোকটাকে শুধুমাত্র আটকে রাখো, লোকটা এত উন্নয়ন করে ফেলছে, এত উন্নয়ন আমরা সইব কিভাবে? এই ধরনের একটা ভাইব দিয়ে ফেসবুকে প্রচারণা হয় নাই? হয়েছে। এখন অবশ্য এই কয়েকদিন ধরে একটু চুপচাপ আছে, কারণ হচ্ছে অবস্থা আসলে খুব একটা সুবিধা নয়। দিস গভর্নমেন্ট ইজ ডেড ম্যান ওয়াকিং। অর্থনীতির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে ভয়ঙ্কর অবস্থা হবে। আপনারা অনেকে বলবেন, ভাই আপনি তো ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন, এই জন্য বোধহয় আপনি আনন্দিত। বিশ্বাস করেন, আমি মোটেও আনন্দিত নয়। কারণ অর্থনীতির যদি বিপর্যয় হয়, ডক্টর ইউনূসের কিছু আসবে যাবে না। এই যে বিগত রেজিম যারা চলে গেছে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, তাদের কিছু আসবে যাবে না, তারা তাদের মতো করে বাঁচবেন। অর্থনীতিটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই দেশের ক্ষতি হবে। আর দেশের ক্ষতিটা মানে কি বুঝেন? এই দেশের ক্ষতিটা হচ্ছে আমার আর আপনার ক্ষতি। এই দেশের ক্ষতিটা মানে কি বুঝেন? আমি এখন প্রবাসে আছি, কিন্তু আমার মা বাংলাদেশে আছেন, তার বাজার করতে কষ্ট হবে, আপনার বাজার করতে কষ্ট হবে। ইতিমধ্যে যদি আপনারা জানেন যে একটা রিপোর্ট বেরিয়েছে, ইকোনমিক গ্রোথ কমার কারণে হাই ইনফ্লেশন and job losses have severely impacted welfare, especially the low income household. এবং in the first half of financial year 2025, nearly 4% of workers lost their jobs, while wages fell by 2% for low-skilled workers and 0.5% for high-skilled workers. 4% শ্রমিকের চাকুরি চলে গেছে। ইনফ্লেশনের তুলনায় মানুষের বেতন 2% কমে গেছে। কাদের কমে গেছে? গরিব মানুষের, লো-স্কিল্ড ওয়ার্কার্সদের। এটা হচ্ছে একেবারে সরাসরি একটা ইম্প্যাক্ট। আরও অনেক ধরনের ইম্প্যাক্ট সামনে আসবে। এই যে সবজির দাম কম আছে, সেই সবজির দাম কম থাকাটা কিন্তু খুব সুখকর ব্যাপার না। সেই সবজির দাম কিন্তু বেড়ে গেছে। ইন্দামিটায় আমরা দেখেছি পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করছেন, ন্যায্য মূল্য পাচ্ছেন না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এই অবস্থায় এইসব চৌবাচ্চা অর্থনীতির নীতি এবং ডানে বায়ে সামনে পিছনে দুর্নীতি, সমন্বয়কদের দুর্নীতি, এই আমাদের উপদেষ্টাদের এপিএস এর মাধ্যমে করা দুর্নীতি, এই পুরা সর্বগ্রাসী ডক্টর ইউনূসের গ্রামীণের নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ স্কুল, গ্রামীণ কলেজ, গ্রামীণ হাসপাতাল সব দখল করে নেওয়া, কর মওকুফ, কর রেয়াত নেওয়ার যে অর্থনীতি দাঁড়াচ্ছে, সামনে আমাদের জন্য খুব সুখকর দিন নয়। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করবো, এটাকে রাজনীতির মধ্যে রাখেন না। এটাকে আপনি দেখেন না যে ডক্টর ইউনূস দেশ ক্ষতি করে ফেলছে। যারা আওয়ামী লীগ সমর্থক আছেন দয়া করে খুশি হবেন না, যারা ডক্টর ইউনূসের বিরোধী আছেন দয়া করে খুশি হবেন না, বা যারা ডক্টর ইউনূসের পক্ষে আছেন তারা দয়া করে এটাকে মিথ্যাচার দিয়ে ডিফেন্ড করতে যায় না। কোনো চৌবাচ্চা থিওরি, পুকুর থিওরি, জগ থিওরি, গ্লাস থিওরি দিবেন না। সকলে মিলে ভাবুন কিভাবে দেশের অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারি, কিভাবে নিজেকে বাঁচাতে পারি। যদি আপনার পরিবার বাঁচে, আপনি বাঁচেন, যদি আপনি একটু স্বস্তিতে থাকেন, সেটাই হচ্ছে দিন শেষে সবচেয়ে মূল্যবান বিষয়। শুরু করেছিলাম যে একটা কৌতুক দিয়ে, যে চিকিৎসক বলেছিলেন যে আল্লাহ এই দেশের অর্থনীতিকে রক্ষা করুন। শেষ করছি সিরিয়াস কথা দিয়ে। ডক্টর ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশনের এই অরাজনৈতিকরণ, বিরাজনীতিকরণ এবং দুর্ভাগ্যজনক অবস্থায় অর্থনীতিকে পড়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছে, তা থেকে আল্লাহ বাংলাদেশের সকল জনগণকে রক্ষা করুন। আমিন।